সবাইকে নমস্কার এবং আদাব। পদার্থবিজ্ঞান বইয়ের 7 নম্বর অধ্যায় তরঙ্গ শব্দের এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের প্রথম ক্লাস, আমাদের প্রথম টাইপ হইতেছে সরল স্পন্দন গতি। যদিও আমরা এই যে সরল স্পন্দন গতি, এটা আমরা গতি অধ্যায়ে পড়েছিলাম, হালকা ধারণা পাইছি, সংজ্ঞা পড়ছি। তো এখানে আমরা আরেকটু জানার চেষ্টা করব। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, 1 মিটার লম্বা একটি সুতায় 30 গ্রাম ভরের একটি ইটের টুকরা ঝুলিয়ে দিলে দোলনকাল কত হবে। দেখো যে দোলনকাল, এই যে দোলনকালের সূত্র আছে দুইটা, এই দুইটা আমাদের একটু মনে রাখতে হবে এমসিকিউর জন্য। বক্স বানাই ফেলি একটু। আচ্ছা, এখন দেখো এই যে দোলনকালকে আমরা টি দিয়ে প্রকাশ করি, বড় হাতের টি দিয়ে প্রকাশ করি। তাহলে টি ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু √L/g। এই হইতেছে একটা সূত্র। আর একটা সূত্র কি, টি ইজ ইকুয়াল টু 2 পাই √m/k। এই দুইটা সূত্র একটু মনে রাখতে হবে, ঠিক আছে। বড় হাতের টি মানে কি, এটা হইতেছে দোলনকাল, আর 2 মানে তো ধ্রুবক সংখ্যা, পাই এর মান তো জানি আমরা 3.1416, আর √L মানে কি, এল মানে হইতেছে সুতার দৈর্ঘ্য, এল মানে কি সুতার দৈর্ঘ্য, আর জি মানে কি ভাইয়া অভিকর্ষ ত্বরণ, যেটা আমরা 9.8 বলে থাকি। আর 2 নম্বর সূত্র দেখো, এই যে টি মানে কি দোলনকাল, 2 মানে বুঝতে পারতেছো, পাই মানে 3.1416, √m, এম মানে কি বস্তুর ভর, এম মানে কি বস্তুর ভর, কে মানে কি, কে মানে হইতেছে স্প্রিং ধ্রুবক, কে মানে কি স্প্রিং ধ্রুবক। তাহলে দেখো একটা জিনিস, এই যে আমার 2 নম্বর সূত্রে স্প্রিং ধ্রুবক আছে, তাইলে আমার প্রশ্নে যদি স্প্রিং যদি লেখাটা যদি থাকে, তাহলে আমরা এই 2 নম্বর সূত্রটা নিব, ঠিক আছে। বা এই যে কে এর মান যদি দেওয়া থাকে তো 2 নম্বর সূত্রটা নিব, আর না হলে আমরা এই যে প্রথম সূত্র দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। তো দেখো আমাদের প্রথম প্রশ্নটা আমরা আবার একটু পড়ি। কি বলছে, 1 মিটার লম্বা একটি সুতা। দেখো তাহলে 1 মিটার লম্বা, এটা কিসের মান ভাইয়া, এল এর মান দেওয়া আছে। 30 গ্রাম ভর, ভর মানে কি এম এর মান দেওয়া আছে। 30 গ্রাম ভরের একটি ইটের টুকরা ঝুলিয়ে দিলে দোলনকাল কত হবে। কোথাও কি কোনো স্প্রিং বলা আছে, না বলা নাই, তাহলে আমি প্রথম সূত্র নিয়ে কাজ করব। তাহলে প্রথম সূত্রটা আমরা একটু লিখে ফেলি। টি ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু √L/g, এটা না প্রথম সূত্র। আচ্ছা, 2 পায়ের মান লিখলাম ইন্টু এল এর মান কত ভাইয়া, 1 মিটার লম্বা সুতা বলছে 1, আর জির মান কত 9.8। এখন এটা ক্যালকুলেটর একটু মানটা বসাও, কত আসে একটু দেখো। এটা আশা করি 2 এর মতো আসবে, 2 আসবে, ঠিক আছে। এখন দেখো যে দোলনকাল মানে কি সময় বুঝাইতেছে না, তাহলে কি একক কি হবে সেকেন্ড, তাহলে দোলনকাল কত হবে ভাইয়া 2 সেকেন্ড। তাহলে অপশনে দেখো 2 সেকেন্ড কোথায় আছে, এই যে দেখো খ নম্বরে কিন্তু 2 সেকেন্ড দেওয়া আছে, তাহলে আনসার হবে এটা, ঠিক আছে। তো তোমাদের কাজ কি এই দুইটা সূত্র একটু মনে রাখা। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। এখন কি বলছে দেখো, নিচের কোন সম্পর্কটি সঠিক, মানে তারা এই যে সূত্র দিছে, সূত্রগুলা কোনটা সঠিক এটা বোঝার জন্য বলছে। তো আমি কি কি সূত্র জানি ভাইয়া, আমি সূত্র জানি দিচ্ছে টি ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু √L/g, এই সূত্র জানি, তাই না। তো এখান থেকে দেখো আমার কিন্তু এই যে গ নম্বরটা দেখো, টি ইজ ইকুয়াল টু 2 পাই √g/L দেখছে, আমার তো g/L না, আমার হইতেছে L/g, তাহলে এটা কিন্তু ভুল, গ নম্বরটা কিন্তু ভুল। আচ্ছা, এখন তারা এই যে ক নম্বরে জিটাকে এক পাশে রাখছে, তো আমরা জিটাকে যদি এক পাশে রাখি, তাহলে আমাকে এই রুটটাকে সরাতে হবে, তাহলে এই রুটটাকে সরাতে হলে আমাকে উভয় পক্ষে বর্গ করতে হবে, তাহলে চলো উভয় পক্ষে বর্গ করি। টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 পাইকে বর্গ করলে কত হবে 4 পাই স্কোয়ার ইন্টু, আর √L/g কে বর্গ করলে এই রুট আর স্কোয়ার কাটাকাটি যাবে, তাহলে থাকবে হইতেছে শুধুমাত্র L/g। আচ্ছা, এখন এই জিটাকে আমরা এক পাশে নিয়ে আসি, কেন আনবো, কারণ দেখো আমার ক নম্বর অপশনে কিন্তু জিটাকে এক পাশে রাখা হয়েছে, তাহলে জি ইজ ইকুয়াল টু কত হবে, জি ইজ ইকুয়াল টু এটা যদি চলে যায় তাহলে হবে 4 পাই স্কোয়ার L/t স্কোয়ার, 4 পাই স্কোয়ার L/t স্কোয়ার এটা থাকে। তাহলে দেখো এই যে 4 পাই স্কোয়ার L কোথায় আছে, 4 পাই স্কোয়ার L/t স্কোয়ার, দেখো 4 পাই স্কোয়ার টি স্কোয়ার বাই এল বলছে, না টি স্কোয়ার L/, না তো L/t স্কোয়ার হবে, তাহলে এটা কিন্তু হইতেছে না। ঘ নম্বর অপশনে দেখো তো একটু ভাইয়া, জি ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার L/t স্কোয়ার বলছে, 4 পাই স্কোয়ার L/t স্কোয়ার, হ্যাঁ 4 পাই স্কোয়ার L/t স্কোয়ার, তাহলে আমার আনসার কোনটা হবে,
আনসার হবে এই যে ঘ নম্বরটা। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন হইতে পারে এই যে খ নম্বরটা কেন হইল না। আচ্ছা দেখি আমরা খ নম্বরটা একটু দেখি কেন হইল না। এই যে এখান থেকে আমরা এল এর মানটা আমরা এক পাশে নেই, তাহলে এল ইজিক্যাল কত হবে, এল ইজিক্যাল টু হবে হ্যাঁ টি স্কোয়ার জি বাই 4 পাই স্কোয়ার, টি স্কোয়ার জি বাই 4 পাই স্কোয়ার হয়। ঠিক আছে, তো দেখো আমাদের খ নম্বরে কি বলছে, খ নম্বরে বলছে হইতেছে 4 পাই জি বাই টি স্কোয়ার, না মিলতেছে না, তো এ কারণে খ নম্বরটা হবে না। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। 3 নম্বর প্রশ্নে যাই, কি বলছে দেখো, স্পিন ধ্রুবক কে দেওয়া আছে এবং ভর দেওয়া আছে এম, তার দূরণকালের সূত্র কি, ওই যে 2 নম্বর যে সূত্রটা, 2 নম্বর সূত্রটা কি ভাইয়া, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে, এই এম কি ভর আর কে কি ভাইয়া স্পিন ধ্রুবক, তো এইগুলো দেওয়া আছে যেহেতু আমার আনসার কোনটা হবে, এইটা হবে, এই সূত্রটা হবে। ঠিক আছে, এখানে কিন্তু এই যে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না, কারণ দেখো আমার কিন্তু এখানে সুতার দৈর্ঘ্য দেওয়া নাই। ঠিক আছে, তো এটা কিন্তু হবে না। তাহলে দেখো 2 পাই রুট ওভার কে বাই এম, না এম বাই কে হবে, 2 পাই রুট ওভার এম বাই কে, হ্যাঁ এই যে খ নম্বরটা হবে আনসার। পরবর্তী প্রশ্নে যাই, কি বলছে দেখো, দোলনকালের সাথে সুতার দৈর্ঘ্যের সম্পর্ক কি, দোলনকালের সাথে সুতার দৈর্ঘ্য সম্পর্ক, সূত্রটা একটু লিখি, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, এটা হইতেছে আমার সূত্র। তো এখান থেকে দুইটা সম্পর্ক লেখা যায়, কি লেখা যায় দেখো, এই যে দোলনকালের সাথে এই যে সুতার দৈর্ঘ্যের সম্পর্ক কি ভাইয়া, বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটা লিখতে পারি না, বর্গমূলের ব্যস্তানুপাতিক। আর একটা দেখো সম্পর্ক আছে এই যে দোলনকালের সাথে অভিকর্ষ ত্বরণের, সেটা কি ভাইয়া, সেটা হইতেছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। যদি প্রশ্ন যদি বলে দোলনকালের সাথে সুতার দৈর্ঘ্যের সম্পর্ক কি, কি হবে, বর্গমূলের সমানুপাতিক। আর যদি বলে দোলনকালের সাথে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক কি, তাহলে তখন বলবা বর্গমূলের ব্যস্তানুপাতিক, এখানে সমানুপাতিক এখানে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তো দেখো কোথায় আছে, কোথায় বলছে টি সমানুপাতিক এল, না রুট ওভার এল হবে, টি সমানুপাতিক রুট ওভার এল, হ্যাঁ এই যেটা, তাহলে আনসার হইতেছে আমাদের 2 নম্বরটা। এখন দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে, একটি স্প্রিংয়ে 5 কেজি ভর ঝুলানো হলো, এতে দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বৃদ্ধি পেল, স্প্রিং ধ্রুবক নিচের কোনটি। আচ্ছা তাহলে চলো আমরা এখন নতুন একটা সূত্র শিখব। দেখো তো আমরা এই সূত্রটা জানি কিনা, এফ ইজ ইকুয়াল টু কে এক্স, তাই না, তো এই এফটা কি বল, এই কেটা কি ভাইয়া স্প্রিং ধ্রুবক, আর এক্সটা কি মানে দৈর্ঘ্য, তাই না। আচ্ছা তাহলে দেখো আমার কি কি মান দেওয়া আছে, একটি স্প্রিংয়ে 5 কেজি ভর ঝুলানো আছে, এম এর মান দেওয়া আছে, এম ইজ ইকুয়াল টু 5 কেজি, এতে দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বৃদ্ধি পেল, এই যে 2 সেন্টিমিটার বৃদ্ধি পেল এটা হইতেছে এক্স এর মান, তাহলে এক্স এর মান কত 2 সেন্টিমিটার, এটাকে আমি মিটারে নিতে হবে, তাহলে কত হয় 2কে 100 দিয়ে ভাগ করলে কত হয় 0.02 মিটার। দৈর্ঘ্য বৃদ্ধি পেল, স্প্রিং ধ্রুবকের মান বের করার জন্য বলছে, কে এর মান বের করতে হবে, তাই না। আচ্ছা তো আমরা সূত্র কি জানি ভাইয়া, সূত্র জানি হইতেছে এফ ইজ ইকুয়াল টু কে এক্স, তাহলে কে এর মান যদি বের করবো কে আমরা এক পাশে রাখি, তাহলে কে ইজ ইকুয়াল টু হবে এফ বাই এক্স। এখন এফ সমান আমরা কি বলতে পারি, এম জি বলতে পারি, নিচে থাকবে এক্স। কেন এম জি নিলাম, কারণ আমাকে ভর দেওয়া আছে, আমার তো এফ এর মানটা ডিরেক্টলি দেওয়া নাই, আমাকে এটা নিয়ে করতে হবে। ভর কত দেওয়া আছে ভাইয়া 5, জি এর মান কত 9.8, এক্স এর মান কত 0.02। এখন দেখো এটা মান কত আসে, ক্যালকুলেটারে এই মানটা বসাও, দেখো কত আসে, 2450 আসে কিনা একটু দেখো। ঠিক আছে, এটা আসার কথা। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই যে কে আছে না, এই কে এর একটা কি আছে একক আছে, যেমন আমরা যে ভরি যে এখানে ভরের একক কেজি বলা আছে,
দৈর্ঘ্যের একক মিটার বলা আছে, তাই না? বলের একক আমরা নিউটন বলি, সময়ের একক সেকেন্ড বলি। এভাবে এই যে স্প্রিং ধ্রুবক এটারও কি আছে, একটা একক আছে। এখন দেখো এই যে এখানে কে ইজ ইকুয়াল টু কি ভাইয়া, এফ বাই এক্স না? এফ বাই এক্স কিনা? হ্যাঁ। এখন এফ এর একক কি? এফ মানে কি বল, বলের একক কি? নিউটন। আর নিচে কি এক্স, এক্স মানে কি? দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যের একক কি? মিটার। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এই যে স্প্রিং ধ্রুবক এটার একক কি? নিউটন পার মিটার। স্প্রিং ধ্রুবকের একক কি ভাইয়া? নিউটন পার মিটার। তাহলে এখানে কি বলবো? 24,450 নিউটন পার মিটার। আমরা এককটাও সাথে বলে দিব। তাহলে দেখো স্প্রিং ধ্রুবকের মান 2450 কোথায় আছে দেখো, 24.5 না, 245 না, 250 না, এই যে 2450 ঘ নম্বরে কিন্তু দেওয়া আছে। তাহলে আনসার হবে আমার 4 নম্বরটা। পরবর্তী প্রশ্নে যাই। দোলনকালের সাথে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক কি? এই যে তোমাদের কিন্তু আমি এটা কিন্তু তোমাদের প্রথমেই দেখাই দিছি, কোথায় যেন দেখাইছি, এই যে এখানে দেখাইছি। এই যে সূত্র, দোলনকালের সাথে সুতার দৈর্ঘ্য সম্পর্ক কি ভাইয়া? বর্গমূলের সমানুপাতিক। আর দোলনকালের সাথে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক কি ভাইয়া? বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো এই যে এখানে দোলনকালের সাথে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক কি হবে? বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই যে বর্গমূলের ব্যস্তানুপাতিক এটা হবে, ঠিক আছে? তার সুতার দৈর্ঘ্য বললে কোনটা হবে? সুতার দৈর্ঘ্য বললে হবে বর্গমূলের সমানুপাতিক। যেহেতু এটা বলে নাই, এটা হইতেছে না। কোথায় আছে দেখো, এই গ নম্বরে দেখো, এই যে এটা কিন্তু মিলে গেছে, তাই না? এটার সাথে কিন্তু এটা কিন্তু মিলতেছে। তাহলে আনসার হবে আমার গ নম্বরটা। পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, এতক্ষণ আমরা যা পড়লাম সেগুলো নিয়ে তোমাদের কিছু বাড়ি কাজ দেওয়া আছে বা প্র্যাকটিস করার জন্য দেওয়া আছে। কি বলছে দেখো, একটি স্প্রিংয়ে 5 কেজি ভর ঝুলানো হলো, এতে দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বৃদ্ধি পেল, স্প্রিং ধ্রুবক কত? আচ্ছা, সেম প্রশ্ন আমরা সলভ করছিলাম না এখন? হ্যাঁ, আচ্ছা, তোমাদের সেম প্রশ্ন দিয়ে দিছি, তো এটা কিন্তু করে দিছি তোমাদের, ঠিক আছে? তারপরে তোমরা একটু নিজেরা একটু চেষ্টা করো। তো এটা আনসার করতে হবে, আনসার হবে তোমাদের 2450, ঠিক আছে? আনসার তো তোমার পাশেই দেওয়া আছে, এই যে আনসার পাশে আনসার দেওয়া আছে, সমস্যা নেই। এরপর দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে, 1 মিটার লম্বা একটি সুতা মানে কি ভাইয়া? 1 মিটার লম্বা সুতা মানে কিসের মান দেওয়া আছে? এল এর মান দেওয়া আছে। সুতা 10 গ্রাম বরের পাথর ঝুলিয়ে দেওয়া হলে তার দোলনকাল কত হবে? দেখো আমার কিন্তু এখানে কিন্তু কোনো কে এর মান দেওয়া নাই, স্প্রিং ধ্রুবক কিন্তু দেওয়া নাই। তাহলে কোন সূত্র হবে? টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। কোন সূত্র হবে একটু লিখে দেই, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। এই সূত্র দিয়ে তোমরা মানটা বসাই ফেলবা, ঠিক আছে? আনসার 2 সেকেন্ড আসার কথা। আচ্ছা, এখন আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। আমাদের নতুন টপিক হইতেছে তরঙ্গ সংক্রান্ত রাশি। ভাইয়া এই টপিকটা কিন্তু তোমাদের এমসিকিউ বলো এবং সৃজনশীল বলো উভয়ের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো একটু ভালোভাবে আমাদের একটু খেয়াল রাখতে হবে, এটা করতে হবে। তো প্রথম প্রশ্ন কি বলছে দেখো, নিচের কোন কণাগুলো একই দশা সম্পন্ন? তো একটা চিত্র দেওয়া আছে, তো এই যে চিত্রটা আমরা একটু দেখি, এখানে কোন কণাগুলো একই দশা আর কোন কণাগুলো বিপরীত দশা একটু দেখার চেষ্টা করি। তো প্রথমে আমরা একই দশাগুলো দেখি। এই যে দেখো, এই যে এ আর এই যে ই আর এই যে আই, এটা হইতেছে একই দশা। এ ই আই হইতেছে একই দশা। আচ্ছা, এরপরে দেখো এই যে সি আর এই যে জি, এটা হইতেছে একই দশা, একই দশা, ঠিক আছে? আচ্ছা, আরও দেখি, এই যেখানে ডি আর এই যে এইচ, এটাও কি একই দশা, ডি আর এইচ। আর কি আছে ভাইয়া, এই যেখানে দেখো বি আর এই দেখো এখানে এফ, এরাও কি, এরা হইতেছে একই দশা, বি আর কি ছিল, এফ। এরা বাদে বাকিগুলা কি? মনে করো এরা বাদে বলতে কি, যেমন ধরো এই যে বি সি ডি, এরা বিপরীত দশা, এরা কিন্তু একই দশা না। বা হইতে পারে সি এফ জি, এরা কি বিপরীত দশা। তো যেগুলো বললাম এগুলো হইতেছে একই দশার মধ্যে পড়ে। তো দেখো এখানে কি কি আছে, বি সি ডি, এই যে বি সি ডি, তাই হইতেছে না, এটা একই দশা না। এরপর দেখো কি বলছে, সি এফ জি, সি এফ জি না, একই দশা না, হইতেছে না। এরপর ডি এফ এইচ, ডি এফ এইচ না, একই দশা না, এটা হইতেছে না। এরপর দেখো এ ই আই, এ
এ ই আই, যে লালগুলা দেখো, এ ই আই, এ ই আই, হ্যাঁ একই দশা, তাহলে কোনটা হবে? ঘ নম্বরটা হবে আনসার। এখন তো কি বলছে, তরঙ্গ কি? বা তরঙ্গ হইতেছে এক ধরনের পর্যায়বৃত্ত আন্দোলন, যা কি করে? এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে, তাই কি না? আচ্ছা, তাহলে আনসার কোনটা হবে? পর্যায়বৃত্ত আন্দোলন। এরপর প্রশ্ন কি বলছে দেখো, নিচের কোনটির প্রতিফলন, প্রতিসরণ ও উপরিপাতন ঘটে? এই যে এটা হইতেছে তরঙ্গের উপরিপাতন, প্রতিফলন, প্রতিসরণও ঘটে। যেমন আমরা যে পাহাড়ে উঠে যে আমরা যে কথা বলি, জোরে কথা বললে আমাদের নিজের কথা যে আমরা রিপিট হই, এটা কি? প্রতিফলন। আর প্রতিসরণ জিনিসটা কি? মনে করো পানির ভিতরে কে একজন আছে, ঠিক আছে, তুমি বাইরে থেকে কথা বলতেছো, সে যদি ওই যে বাইরে থেকে কথা বলাটা সে যদি পানির ভিতরে থাকা অবস্থায় সে যদি শুনতে পায়, এটা হইতেছে প্রতিসরণ, ঠিক আছে। আবার উপরিপাতন নিয়ে তোমাদের কিন্তু বইয়ে কিন্তু বলা আছে, এই যে তোমাদের যে এই যে এই একটা তরঙ্গ, এই একটা তরঙ্গ, এই দুইটা তরঙ্গ মিলে একটা বড় তরঙ্গ সৃষ্টি করতে পারে, এই যে বড় তরঙ্গ সৃষ্টি করতে পারে। আবার কি হইতে পারে ভাইয়া? আর মনে করো যে আবার এই যে একটা তরঙ্গ আছে, এখানে আবার কি আছে, এইরকম একটা তরঙ্গ আছে, এই দুইটা তরঙ্গ মিলে কিন্তু তরঙ্গ নাই, এরকম হইতে পারে। তো এগুলো তরঙ্গের উপরিপাতনের মধ্যে পড়ে। তার আনসার কোনটা হবে? তরঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, কোন তরঙ্গের কম্পনের দিক তরঙ্গের গতির দিকের সাথে আড়াআড়িভাবে থাকে? আড়াআড়িভাবে থাকে। আচ্ছা, তাহলে দেখো আচ্ছা, এই যে মনে করো আমাদের তরঙ্গের প্রকারভেদ কয়টা ভাইয়া? দুইটা, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এই যে অনুপ্রস্থ তরঙ্গটা এরকম থাকে, তাই না? এরকম থাকে। এখন এখানে এই যে তরঙ্গের ক্ষেত্রে তার দিকটা থাকে, এই যে কণাগুলোর দিকগুলো থাকে এবং উপরের দিকে, আর এগুলো থাকে তোমার নিচের দিকে, এরকম। জাস্ট বোঝার জন্য রাখলে হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো এই যে তার যে কম্পনের দিকটা, তার কম্পনের দিক কি ভাইয়া? তার এই হইতেছে এদিক বরাবর, কম্পনের দিকগুলো হইতেছে এদিক বরাবর, আর সে তরঙ্গের যে গতির দিকটা এই কি বরাবর ভাইয়া? এই দিক বরাবর। তো একটা কি, একটা হইতেছে এদিক বরাবর আর একটা হইতেছে এদিক বরাবর, তো কি তারা আড়াআড়িভাবে থাকতেছে না? তো এটা কোন ক্ষেত্রে হয়? এটা হইতেছে অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে হয়ে থাকে। এটা কোন তরঙ্গের ক্ষেত্রে হয়ে থাকে? এটা হইতেছে অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে এই যে অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ। আরেকটা দেখো আমাদের যে তরঙ্গ আছে অনুদৈর্ঘ্য। আচ্ছা, এই যে তরঙ্গ, এটা কোনটা? এটা হইতেছে অনুপ্রস্থ। আরেকটা যে তরঙ্গ আছে এই যে, তাই না? এটা কি? এটা হইতেছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাই না? তো এটার কি ভাই? তার তরঙ্গের দিকটাও কি এই যে এই বরাবর হইতেছে, এদিক বরাবর যাইতেছে। তার আবার কয় যে তরঙ্গের দিকটা কি হবে? কম্পনের দিকটাও এই বরাবর, আর তরঙ্গের দিকটা কি ভাইয়া? এই বরাবর। তারা কি পরস্পর কি সমান্তরাল ভাবে না? তো আমাদের প্রশ্ন যদি বলে কোন তরঙ্গের কম্পনের দিক তরঙ্গের গতির দিকের সাথে সমান্তরাল থাকে, দেখো আড়াআড়ি না বলে যদি বলে সমান্তরাল, তো সেক্ষেত্রে হবে অনুদৈর্ঘ্য। সেক্ষেত্রে হবে কোনটা? সেক্ষেত্রে হবে অনুদৈর্ঘ্য। যদি বলে সমান্তরাল, সমান্তরাল বললে হবে অনুদৈর্ঘ্য। আর আমাকে এখন প্রশ্ন কি বলছে? প্রশ্নে বলছে যে কোন তরঙ্গের কম্পনের দিক তরঙ্গের গতির দিকের সাথে আড়াআড়িভাবে থাকে? এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এটা হবে কি? এটা হবে অনুপ্রস্থ তরঙ্গ। আচ্ছা, এখন দেখো কি বলছে, নিচের কোনটি অনুপ্রস্থ তরঙ্গ? নিচের কোনটা অনুপ্রস্থ তরঙ্গ? দেখো এখানে এই যে সমুদ্রের ঢেউ, মানে কি? এটা একটা পানি তরঙ্গ, তাই না? তো এই যে পানি, এটা কি ভাইয়া? এক ধরনের অনুপ্রস্থ তরঙ্গ। এই পানিটা কি? এক ধরনের অনুপ্রস্থ তরঙ্গ। সূর্যরশ্মি, শব্দ তরঙ্গ, এরা কি? এরা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, বেতার তরঙ্গ। আচ্ছা, এখানে বেতার তরঙ্গ একটা অনুপ্রস্থ তরঙ্গ না নাকি? আচ্ছা, তোমরা একটু শিওর হতো, এই যে বইয়ের মনে দেওয়া আছে এটা, ঠিক আছে?
এটা একটু কনফিউজড, এটা একটু তোমরা চেক করবা, ঠিক আছে? একটু চেক করে নিবা। এই যে বেতার তরঙ্গ, এটা অনুপ্রস্থ তরঙ্গ নাকি অনুদৈর্ঘ্য তরঙ্গ? আমার যতটুকু মনে হইতেছে এটা মনে হয় অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পড়ে। তবে এই যে শব্দ তরঙ্গ দেওয়া আছে এটা কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে? আচ্ছা, এরপর তো কি বলছে, নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ? নিচের কোনটা অনুদৈর্ঘ্য তরঙ্গ? এই শব্দ তরঙ্গ, শব্দ তরঙ্গ দেখো এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। দেখো এখানে দেখো এই যে বেতার তরঙ্গ, এটা কিন্তু অনুপ্রস্থ মনে হয় সম্ভবত, কারণ এটা আনসার হইতেছে না, ঠিক আছে? একটু চেক দিবা, এই যে বেতার তরঙ্গ এটা অনুপ্রস্থ নাকি অনুদৈর্ঘ্য একটু চেক করবা। আর যে পানি তরঙ্গ এটা তো অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পড়ে, কারণ আমরা যখন কথা বলি তখন তরঙ্গগুলো এভাবে যায়, এভাবে তারা আমাদের কথাগুলো কম্পনের এরকম হয়ে থাকে। কারণ এটা কি, এটা তো অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে পড়ে। আচ্ছা, এরপর কি বলছে দেখো, 1 ও 2 নং তরঙ্গের কম্পাঙ্কের অনুপাত নিচের কোনটি? আচ্ছা, তো দেখি আমরা একটু কি বলছে। 1 নম্বরে কি বলছে দেখো, এই যে এখান থেকে এরকম তরঙ্গটা গেছে এখানে ওতে গেছে, তাই না? পিও, তাহলে পি হতে ওতে পৌঁছাতে সময় লাগে 0.6 সেকেন্ড। তাহলে একটা জিনিস দেখো, আমার এখান থেকে শুরু করে এতটুকু হইতেছে আমার একটা পর্যায়কাল, তাই না? এখান থেকে শুরু করে এতটুকু হইতেছে একটা পর্যায়কাল, আর এতটুকু হইতেছে অর্ধেক, এতটুকু হইতেছে অর্ধেক। আরেকটা হইলে কি হইতো, আরেকটা পর্যায়কাল হয়ে যেত। আমাকে তো আরেকটা বল নাই, তাহলে এটা হইতেছে একটা পর্যায়কাল, এটা হইতেছে অর্ধেক। তাহলে দেখো আমার পি থেকে ওতে পৌঁছাতে আমার সময় কত? একটা পর্যায়কাল, এতটুকু হইতেছে একটা, আর এতটুকু হইতেছে কি অর্ধেক। একের অর্ধেক কত? 0.5 নাকি? আচ্ছা, তাহলে 1.5 টি সমান কত ভাইয়া? 0.6 সেকেন্ড। আমাকে পর্যায়কালটা বের করতে হবে, আমাকে এই যে এখান থেকে এতটুকু যাইতে পর্যায়কাল টি এর মানটা বের করতে হবে। তাহলে দেখো টি ইজ ইকুয়াল টু কি বলতে পারি? 0.6/1.5 বলতে পারি। তাহলে এখন 0.6/1.5 এর মান কত? 0.4, ঠিক আছে? তো আমি কি করলাম দেখো, আমার তো এই যে পি থেকে এখান থেকে এতটুকু কি আমার একটা পর্যায়কাল, আর এটা কি এই যে কালো যে অংশটা, এটা কি? এটা হইতেছে অর্ধেক পর্যায়কাল। তো এতটুকু হইতেছে 1, এই যে লাল অংশটা হইতেছে এতটুকু হইতেছে 1, আর যে কালো অংশটা এটা কি অর্ধেক, তাই না? 1-এর অর্ধেক কি 0.5, তাহলে 1 + 0.5 মানে কত? 1.5। টি ইজ ইকুয়াল টু 0.6 সেকেন্ড। এই যে 0.6 সেকেন্ড, এই পুরোটা যাইতে সময় কতটুকু লাগতেছে? 0.6 সেকেন্ড, এটাই লিখলাম। তাহলে টি এর মানটা বের করব, মানে কি পর্যায়কাল, একটা পর্যায়কাল হইতে পর্যায়কালের পর্যায়কাল মানে কি টি না, যে আমি এই টির মানটা বের করলাম কত ভাইয়া? 0.4। মানে কি আমার এই যে পি থেকে এখানে যাইতে লাল অংশটা যাইতে কতটুকু সময় লাগে? 0.4 সেকেন্ড সময় লাগে। আচ্ছা, এখন 2 নম্বর চিত্রের ক্ষেত্রে দেখি। 2 নম্বর চিত্র দেখো, এখান থেকে কি বলছে, এখান থেকে আমি যদি যাত্রাগতি শুরু করি, এই যেখান থেকে এখানে যাইতে এটা একটা পর্যায়কাল, আর যে কালো অংশটা দেখো এই যে এটাও কিন্তু একটা পর্যায়কাল। তার মানে এখানে কয়টা পর্যায়কাল আছে? একটা পর্যায়কাল আর একটা পর্যায়কাল, 2টা পর্যায়কাল। তাহলে 2t ইজ ইকুয়াল টু 1.2, বা তাহলে টির মান কত হবে? টির মান হবে 1.2/2, 1.2/2। এটার মান কত আসবে? এটার মান আসবে হইতেছে 0.6। এটার মান কত আসবে? এটার মান আসবে হইতেছে 0.6। আচ্ছা, তাহলে এখন দেখো আমি দুইটারই পর্যায়কাল আমি বের করে ফেললাম, আমি এই চিত্রের পর্যায়কাল বের করে ফেললাম, এই চিত্রের পর্যায়কাল বের করে ফেললাম। এখন আমরা একটা সূত্র জানি কি, কম্পাঙ্কর সাথে পর্যায়কালের সম্পর্ক আছে। f ইজ ইকুয়াল টু কি 1/t, f ইজ ইকুয়াল টু কি 1/t। আচ্ছা, তাহলে দেখো প্রথম চিত্রের ক্ষেত্রে তার কম্পাঙ্ক কত হবে? 1/0.4, টি মান তো 0.4, তাই না? সেমভাবে এখানেও কি হবে? f ইজ ইকুয়াল টু 1/t সমান 1/টির মান কত? 0.6। এখন 1/0.4 এর মান কত আসে? 1/0.4 এর মান কত আসে? তোমরা দেখো তো একটু মানটা কত আসে? 5/2 এরকম একটা আসার কথা, 5/2।
আবার এই যে 1/0.6 এটার মান কত আসে? এটার মান আসে কত? 5/3। ঠিক আছে। তো আমাকে প্রশ্ন কি বলছে দেখো, আমি দুইটারই কিন্তু কম্পাঙ্ক কিন্তু বের করে ফেলছি। 1 ও 2 নং তরঙ্গের কম্পাঙ্কের অনুপাত, এই দুইটার এখন অনুপাত আমাকে বের করতে হবে। এই দুইটার অনুপাত আমাকে এখন বের করতে হবে। এটা কোথায় লিখি? দেখো আমরা উপরে একটু লেখার চেষ্টা করি। তাহলে দেখো আমি যদি বলি F1/F2, F1 এর মান কত ভাইয়া? F1 এর মান হচ্ছে 5/2। F1 এর মান কত? 5/2 ইন্টু আমি কি বলতে পারি? 3/5। এটা উল্টে যাবে, তাই না? এটা উল্টে গেলে হবে 3/5। তাহলে এই 5 কাটাকাটি যায়, থাকে কত? 3/2। তার অনুপাত কত হবে? অনুপাত হবে 3:2। অনুপাত কত হবে? অনুপাত হবে 3:2। তো দেখো 3:2 কোথায় আছে? এই দেখো গ নম্বরে কিন্তু 3:2 দেওয়া আছে। একটু সময় লাগছে, তাই না? তোমাদের বোঝানোর জন্য একটু সময় নিচ্ছি আর কি। তবে এটা সহজে কিন্তু করা যায়, তোমাদের একটু প্র্যাকটিস করলে এটা কিন্তু খুবই সহজ। তো দেখো আমি আবার বলি, এই দেখো এই যে প্রথম চিত্র, এখানে পি হতে অতে যাইতে কতটুকু সময় লাগে? 0.6 সময় লাগে। আমার এই যে লাল অংশটা হইতেছে একটা পর্যায়কাল, আর এতটুকু হইতেছে অর্ধেক, মানে কত? 0.5। তাহলে 1.5 টি সমান কত? 0.6 সেকেন্ড। এখান থেকে আমি টির মানটা বের করলাম 0.4। এখন পর্যায়কালের সাথে কম্পাঙ্কের সূত্র আছে F=1/t, আশা করি সবাই জানার কথা। তাহলে আমি এফ এর মানটা বের করলাম 5/2 হয়। আচ্ছা, কেন এফ এর মান বের করলাম? কারণ আমাকে কম্পাঙ্ক চাইছে, আমাকে তো পর্যায়কাল বলে নাই। আমাকে আগে পর্যায়কাল বের করে পরে কম্পাঙ্কটা বের করতে হয়েছে। এখন 2 নম্বর চিত্রের ক্ষেত্রে দেখো, এই হলুদ অংশটা হচ্ছে একটা পর্যায়কাল, আর এই যে কালো অংশটা হচ্ছে আরেকটা পর্যায়কাল। তাহলে 2t = 1/2, কারণ 1/2 সেকেন্ড সময় লাগে। টির মানটা বের করলাম 0.6। এখান থেকে আমি আবার কম্পাঙ্ক বের করলাম এফ এর মানটা, তাহলে কত আসে? 5/3। এখন আমাকে অনুপাত বলছে, এটার সাথে এটার অনুপাত, তাই না? তাহলে অনুপাত আমি F1, এটাকে আমি F1 ধরলাম, এই যে এটাকে আমি F1 ধরলাম, এটাকে আমি F2 ধরলাম। তাহলে F1/F2, F1 এর মান কত? 5/2। 5/2 ভাগ 5/3, এটাকে আমি গুণ আকারে লিখলে আমার হর যাবে লবে, লব যাবে হরে, 3/5 হয়ে যাবে। এই যে 3/5, তাহলে এই 5 কাটাকাটি যায়, থাকে কত? 3/2। এই যে 3:2, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষাতে আসছে, তো একটু ভালোভাবে দেখবা। এরপরে প্রশ্ন কী বলছে দেখো, বাদুড় প্রায় কত কম্পাঙ্কের শব্দ সৃষ্টি করতে পারে? তোমাদের বইয়ে হুবহু দেওয়া আছে বাদুড় 100 কিলোহার্জ শব্দ সৃষ্টি করতে পারে। এটা কি ভাইয়া? এটা হইতেছে শব্দোত্তর। আমরা সাধারণত 20 থেকে 20,000 হার্জের মধ্যে শব্দ শুনতে পারি, তাই না? এর মধ্যে এই যে 20 যদি কম হয়, 20 কম হইলে আমরা বলি শব্দতর, আর 20,000 যদি বেশি হয় সেটাকে আমরা বলি শব্দোত্তর। শব্দোত্তর, তাই না? 20,000 কম হলে শব্দতর, আর 20,000 হার্জের বেশি হলে শব্দোত্তর বলি। তাহলে 100 কিলো হার্জ, এটা অবশ্যই 20,000 বেশি, তো এটা কি? এটা শব্দোত্তর, মনে রাখবা একটু। এরপরে প্রশ্ন কি বলছে, একটি শব্দ তরঙ্গ বাতাসে 5 সেকেন্ডে 1750 পথ অতিক্রম করে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য 0.5 মিটার হলে কম্পাঙ্ক কত? তো আমরা আগে দেখি আমাদের কি কি মান দেওয়া আছে। বাতাসে 5 সেকেন্ডে, টির মান দেওয়া আছে 5 সেকেন্ডে 1750 মিটার পথ অতিক্রম করে। এস এর মান দেওয়া আছে 1750 মিটার পথ অতিক্রম করে। তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য 0.5 মিটার, মানে কি? ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দিয়ে প্রকাশ করি। 0.5 মিটার হলে কম্পাঙ্ক কত? এফ, মানে কি? কম্পাঙ্ক, তাই না? এফ এর মান বের করতে হবে। তাহলে দেখো আমরা একটা কিন্তু সূত্র আমাদের একটু এখানে মনে রাখতে হবে। কোন সূত্রটা ভাইয়া? এই যে V=F ল্যামডা, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো দেখো আমাকে ল্যামডা কিন্তু দেওয়া আছে, ল্যামডা এই যে 0.5 দেওয়া আছে, এফ এর মান বের করতে হবে, আমাকে ভির মান বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? দেখো আমাদের গতি অধ্যায়ে আমরা একটা সূত্র পড়ছিলাম না, S=VT।
তো এইখান থেকে আমরা ভির মান বের করতে পারি S/T। এস এর মান কত আছে 1750 সময় কত বলছে 5 বলছে। তাহলে 1750কে 5 দিয়ে ভাগ দিয়ে দেখো কত আসে 350 আসার কথা, 350 আসার কথা। ঠিক আছে, তো আমরা ভির মান কিন্তু পেয়ে গেলাম, তাহলে এখন আমরা এফ এর মানটা বের করি। আমরা এখন এফ এর মান বের করি। আর সূত্র কি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এফ ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। ভি এর মান কত 350, ল্যামডার মান কত 0.5, তাই না? এটা ক্যালকুলেশন করো কত আসে 700 আসবে। আর কম্পাঙ্কের একক কি হার্জ, এই যে 700 হার্জ। তাহলে দেখো 700 কোথায় আছে, এই দেখো গ নম্বরে কিন্তু 700 কিন্তু দেওয়া আছে। তাহলে আমি বলে কি প্রয়োগ করলাম, তরঙ্গ 5 সেকেন্ড দেওয়া আছে, টি সমান 5 সেকেন্ড দেওয়া আছে, 1750 মানে কি এস এর মান দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ল্যামডার মান দেওয়া আছে, কম্পাঙ্ক কি সূত্র কি ভাইয়া ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। আমার ল্যামডার মান দেওয়া আছে, এফ এর মান বের করতে হবে, ভির মানও আমি জানি না। তো আমি এই যে এস ইজ ইকুয়াল টু ভিটি, এখান থেকে আমি ভি এর মানটা বের করলাম, কত আসে 350। তো আমি সূত্র বসালাম এই যে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এখান থেকে এফ এর মান বের করলে কত হয় 700 হয়। এটাই জাস্ট বের করলাম। পরবর্তী প্রশ্নতে কি বলছে, শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড এবং তরঙ্গ দৈর্ঘ্য 250 সেন্টিমিটার হলে পর্যায়কাল কত? আচ্ছা দেখো সূত্র কি ভাইয়া ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এটা দিয়ে করতে হবে। ভি মান কত বলছে, যেখান থেকে এফ এর মানটা বের করি, ভি মান কত বলছে 340, ল্যামডা কত বলছে 250 সেন্টিমিটার। তো এটাকে আমাকে মিটারে নিতে হবে, 250 সেন্টিমিটারকে মিটার নিলে কত হবে, এটাকে মিটার নিলে হবে 2.5 মিটার, 100 দিয়ে ভাগ করতে হবে, 2.5 মিটার হয়। এখানে বসাও 2.5 বসাও, কত হয় এফ এর মান কত হয় 340কে 2.5 দিয়ে ভাগ করলে কত হয় 136 আসার কথা, 136 আসার কথা। ঠিক আছে, আচ্ছা তো আমি কম্পাঙ্ক পাইলাম 136। এখন আমরা কিন্তু একটা সূত্র জানি, কি সূত্র জানি ভাইয়া, এই যে কম্পাঙ্কের সাথে পর্যায়কালের একটা সূত্র আছে, কি ভাইয়া এফ ইজ ইকুয়াল টু 1/t, এফ ইজ ইকুয়াল টু 1/t, এটা সূত্র আছে না? আচ্ছা এখন দেখো, তো আমি এটাকে কি বলতে পারি, এই যে এফটাকে আমি এখানে নিলাম, টিটাকে এখানে আনতে পারি, তা টি ইজ ইকুয়াল টু কি হবে 1/f হবে। আচ্ছা এফ এর মান কত 136, তাহলে দেখো 1/136 এটার মান কত হয় 7.35 10 - 3, এরকম একটা মান আসে কিনা দেখো। এই যে ঘ নম্বরে কিন্তু আমাদের আনসারটা কিন্তু দেওয়া আছে। তো আমি প্রথমে কি করলাম, শব্দের বেগ দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, আর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর মান দেওয়া আছে, পর্যায়কাল কত। আমার সূত্র কি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। আমি এখান থেকে এফ এর মানটা বের করলাম, কত আসে 136। এখন এফ ইজ ইকুয়াল টু কি ভাইয়া 1/t, টির মান বের করলাম 7.35 × 10⁻³ সহজে। পরের প্রশ্ন যা কি বলছে দেখো, তরঙ্গ দৈর্ঘ্যের একক কি, তরঙ্গ দৈর্ঘ্যের একক কি, এটা হইতেছে মিটার। তরঙ্গ দৈর্ঘ্যের একক কি ভাইয়া মিটার, দৈর্ঘ্যের একক কি মিটার, তাই না? আচ্ছা পরবর্তী প্রশ্ন যায় কি বলছে, পর্যায়কাল কি, একটি পূর্ণ স্পন্দনের অর্ধেক সময়। আচ্ছা পর্যায়কাল জিনিসটা আমি বলি, এই যে তোমাদের যে এই যে তরঙ্গ, এই যে এখান থেকে যাত্রা শুরু করে এই যে এতটুকু, হইতেছে এখান থেকে এতটুকু যাইতে যে সময়, সেটা হইতেছে একটা পর্যায়কাল। ঠিক আছে, এতটুকু হইতেছে একটা পর্যায়কাল, পূর্ণ স্পন্দন, এটা হইতেছে একটা পূর্ণ স্পন্দন। ঠিক আছে, তো দেখি বলছে দেখো, একটি পূর্ণ স্পন্দনের অর্ধেক সময় না, একটি পূর্ণ স্পন্দনের সময়, হ্যাঁ এই যে একটা পূর্ণ স্পন্দনের সময়, এই যে একটা পূর্ণ স্পন্দন হইতে যে সময়টা লাগে সেটাই কি, সেটা হইতেছে পর্যায়কাল। আনসার হবে খ নম্বরটা। আচ্ছা পরবর্তী প্রশ্ন কি বলছে, তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা 1 সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পন্ন করে তাকে কি বলে। হ্যাঁ দেখো, তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা 1 সেকেন্ডে যতটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে সেটাকে কি বলে, সেটাকে বলে কম্পাঙ্ক, সেটাকে কি বলে কম্পাঙ্ক। তো দেখো এই যে পর্যায়কাল আর কম্পাঙ্কের মধ্যে কিন্তু পেচ লাগাবে না। পর্যায়কাল জিনিসটা কি, একটা পূর্ণ স্পন্দন হইতে
একটা পূর্ণ স্পন্দন হইতে যে সময়টা লাগে সেটাকে বলা হয় পর্যায়কাল। আর কম্পাঙ্ক জিনিসটা কি, 1 সেকেন্ডে যতটা পূর্ণ স্পন্দন হয়, 1 সেকেন্ডে প্রতি 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় সেটাকে বলা হয় কম্পাঙ্ক। ঠিক আছে, এখন এই যে পর্যায়কাল আর কম্পাঙ্কের সম্পর্ক কি, কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু 1/t। ঠিক আছে, এটা। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার পর্যায়কাল বৃদ্ধি পেলে কম্পাঙ্কের কি পরিবর্তন হয়? আমি এই যে সূত্রটাতে বলছিলাম f ইজ ইকুয়াল টু 1/t। এখন দেখো এই যে কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে সম্পর্ক কী ভাইয়া, ব্যস্তানুপাতিক সম্পর্ক না? তার মানে কি, কম্পাঙ্ক বাড়লে পর্যায়কাল কমবে, কম্পাঙ্ক কমলে পর্যায়কালের মান বাড়বে। তাহলে দেখো কোনো কণার পর্যায়কাল বৃদ্ধি পাইছে, পর্যায়কাল যদি বাড়ে কম্পাঙ্ক কি হবে, কমবে, কারণ তারা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে কি হবে, কমে যাবে। আনসার কোনটা হবে, কম্পাঙ্ক কি হবে, কমে যাবে। এরপর প্রশ্ন কি বলছে দেখো, কম্পাঙ্কের মাত্রা কি, কম্পাঙ্কের মাত্রা কি? আচ্ছা দেখো, কম্পাঙ্ক মানে কি ভাইয়া, 1/t। দেখো টি মানে কি, দোলনকাল, দোলনকালের একক কি, সেকেন্ড। তাহলে কম্পাঙ্কের যদি একক বললে হবে পার সেকেন্ড, এটা হবে কম্পাঙ্কের একক। আর যদি মাত্রা বলে, মাত্রা হলে কোনটা হবে, t-1 হবে, টি ইনভার্স 1, এটা হয়ে যাচ্ছে মাত্রা। একক বললে পার সেকেন্ড, মাত্রা বললে এটা হবে। এই যে গ নম্বর টান্স। এখন থেকে পরবর্তী প্রশ্নে কি বলছে, চিত্রে প্রদর্শিত দূরত্ব অতিক্রম করতে তরঙ্গের 6 সেকেন্ড সময় লাগে, তরঙ্গটির কম্পাঙ্ক কত? আচ্ছা দেখো 6 সেকেন্ড সময় লাগে। তাহলে দেখো এই যে চিত্রটা, এখান থেকে এখানে যেতে আমার একটা তরঙ্গ, আবার এখান থেকে এখানে যেতে আমার একটা তরঙ্গ, আবার এখান থেকে এখানে যেতে আমার আরেকটা তরঙ্গ। তার মানে কয়টা পূর্ণ স্পন্দন ভাই, এখানে তো তোমার 3টা পূর্ণ স্পন্দন, 3টা পূর্ণ স্পন্দন। আমি কি বলতে পারি, 3t বলতে পারি। 3t সমান কত সেকেন্ড, 6 সেকেন্ড। তাহলে t সমান কত, 6/3 মানে কত, 2 সেকেন্ড। তাহলে আমার পর্যায়কাল কত, পর্যায়কাল হইতেছে 2 সেকেন্ড। এখন কম্পাঙ্ক বলছে, তাহলে f ইজ ইকুয়াল টু 1/t বা 1/2 মানে কত ভাইয়া, 0.5। 1/2 মানে কত, 1/2 মানে হচ্ছে 0.5। তাহলে কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক হবে 0.5 হার্টজ। এই যে খ নম্বরটা হবে আনসার। ঠিক আছে, আর যদি বলতো পর্যায়কাল কত, তাহলে হবে 2 সেকেন্ড। বুঝতে পারছো কীভাবে করছে। এরপর প্রশ্নটা কি বলছে, দুটি সুর শলাকার কম্পাঙ্ক 200 হার্জ এবং 800 হার্জ শলাকা দুটি থেকে প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? আচ্ছা দেখো এখানে তাদের কি কম্পাঙ্ক দুইটা দেওয়া আছে, f1 দেওয়া আছে কত, 200 হার্জ, আর f2 দেওয়া আছে কত, 800 হার্জ। তো যেহেতু এখানে মাধ্যমটা যেহেতু সেম, তাই না? দেখো এখানে যেহেতু মাধ্যমটা যেহেতু সেম, তাহলে কি হবে, তাদের ভিটা কি হবে, সেম থাকবে। উভয় পক্ষে কি হবে, ভিটা হবে কি, সেম হবে। তো দেখো আমাদের সূত্র কি ভাইয়া, সূত্র হইতেছে v ইজ ইকুয়াল টু, নাকি কি বললাম ভুলে গেছি তো, v ইজ ইকুয়াল টু f ল্যামডা। সূত্র হইতেছে এটা, এখানে v কি আমার ফিক্সড। তাহলে আমি কি বলতে পারি, f এর সাথে ল্যামডার সম্পর্ক কি হবে, f ব্যস্তানুপাতিক ল্যামডা, এটা হবে না? তো আমি এখান থেকে কি সূত্র বলতে পারি, আমি বলতে পারি হইতেছে, f1 বাই f2 সমান ল্যামডা 2 বাই ল্যামডা 1, যেহেতু ব্যস্তানুপাতিক বিপরীতগুলো হবে, এটা বলতে পারি। আচ্ছা তো দেখো আমাকে f1 এর মান কত বলছে, 200, f2 মান কত বলছে, 800। আচ্ছা এরপরে দেখো তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বের করে বলছে, তাহলে এই যে ল্যামডা 2 বাই ল্যামডা 1 এটার অনুপাতটা বের করব। তাহলে 0 0 কাটে যায়, এই 0 0 কাটে যায়, 2/8 মানে কত, 1/4। 2 8কে ভাগ দিলে কত হয়, 4 2 8, তাহলে 1/4 ইজ ইকুয়াল টু ল্যামডা 2 বাই ল্যামডা 1। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি এখান থেকে আমি কি বলতে পারি, ল্যামডা 1
অনুপাত ল্যামডা 2 সমান কি বলতে পারি ভাইয়া? বলতে পারি হইতেছে 4:1, 4:1 বলতে পারি, তাই কি না? তাহলে দেখো আমার আনসার হবে এটা 4:1। ঠিক আছে, তো আমি কি করলাম দেখো, আমার দুটি সরু শলাকা মানে কি তার মাধ্যমটা কিন্তু সেম, তাই না? শলাকার কম্পাঙ্ক 200 হার্জ এবং 800 হার্জ। শলাকা দুটি হতে প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত কত? মানে ল্যামডা 1 আর ল্যামডা 2 এর অনুপাতটা বের করার জন্য বলছে। তো ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এখানে ভিটা কি ফিক্সড, তাহলে এফ এর সাথে ল্যামডা সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। তো দেখো F1 ল্যামডা 1 ব্যস্তানুপাতিক সম্পর্ক, F2 ল্যামডা 2 কোনাকুনি হবে, সবগুলা ব্যস্তানুপাতিক হলে কি হয়? কোনাকুনি হয়। তাহলে F1 এর মান কত বলছে? 200 বলছে। F2 মান কত বলছে? 800, এই যে 800 বসছে, আর উপরে ল্যামডা 2 ল্যামডা 1 কাটাকাটি করে কত থাকে? 1/4 থাকে। ল্যামডা 2 বাই ল্যামডা 1, আমাকে অনুপাত বের করতে হবে, আমাকে ল্যামডা 1 ল্যামডা 2 এর অনুপাত বের করতে হবে। তাহলে দেখো উল্টা যাবে, ল্যামডা 1 ল্যামডা 2 মানে কত? 4:1, 4:1, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলছে? পরপর দুটি তরঙ্গ শীর্ষ বা তরঙ্গপাদের মধ্যবর্তী দূরত্ব কত? আচ্ছা, এখানে এই যে দেখো, আমি যদি একটা তরঙ্গ যদি এখানে আঁকি, এই যে এখানে তরঙ্গ শীর্ষ বলতে কোনটা বোঝায়? এই যে এটা বোঝায় তরঙ্গ শীর্ষ, আর তরঙ্গপাদ মানে কোনটা? এই যেটা, এটা হচ্ছে তরঙ্গপাদ, ঠিক আছে। তো দেখো কি বলছে, পরপর দুটি তরঙ্গ শীর্ষ, তাহলে একটা তরঙ্গ শীর্ষ একটা তরঙ্গ শীর্ষ, পরপর দুইটা তরঙ্গ শীর্ষ হইতেছে এটা, বা দুটি তরঙ্গপাদ। আচ্ছা, আমি তাহলে আরেকটা আঁকি, এই যেটা, এটা তরঙ্গপাদ, এখানে একটা তরঙ্গপাদ, তাই না? তো দেখো কি বলছে, পরপর দুটি তরঙ্গ শীর্ষ বা তরঙ্গপাদের মধ্যবর্তী দূরত্ব কি? এই যে দুইটা তরঙ্গ শীর্ষ, একটা তরঙ্গ শীর্ষ একটা তরঙ্গ শীর্ষ, তাদের যে মধ্যবর্তী যে দূরত্ব, এটাই কি ভাইয়া? এটা হইতেছে তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে আমরা ল্যামডা বলি, তাহলে দেখো এটা তরঙ্গপাদ, এই একটা তরঙ্গপাদ, এদের মধ্যবর্তী দূরত্ব কি? এটাই হইতেছে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে ল্যামডা। আচ্ছা, এখন যদি বলতো, একটু ভালোভাবে খেয়াল করো, এখন যদি বলতো পরপর একটি তরঙ্গ শীর্ষ ও একটি তরঙ্গপাদের মধ্যবর্তী দূরত্ব কত? একটা তরঙ্গ শীর্ষ একটা তরঙ্গপাদ, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে কত হইতো? একটা তরঙ্গ শীর্ষ একটা তরঙ্গপাদ, দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? দেখো তাহলে জিনিসটা কীভাবে হইতো, দেখো একটু ভালোভাবে চিন্তা করো। এই যে এখান থেকে আমার এই যেতটুকু যাইতে আমার একটা কি, এটা হচ্ছে একটা পূর্ণ স্পন্দন। তো পূর্ণ স্পন্দন হইতে যতটুকু পথ অতিক্রম করে সেটাই কি? ল্যামডা। এই পুরো পথটা কি? এটা হচ্ছে আমার পুরো ল্যামডা, তাই না? তো এই যে বিন্দুটা, এটা কি ভাই? অর্ধেক না? তাহলে এতটুকু কি? λ/2। আবার এতটুকু কি বলতে পারি? λ/2, তাই না? বলতে পারি না? তাহলে জিনিসটা দেখো, আমার এই যে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাদ, তো এটার যে মধ্যবর্তী দূরত্বটা কত হবে? আচ্ছা, আর একটু যদি আমি নিখুঁতভাবে যদি আরেকটু করতে চাই, দেখো এই পুরোটা হইতেছে আমার λ/2, এই পুরোটা কি? এই পুরোটা হইতেছে আমার λ/2, আবার এই যে পুরোটা, এটা কি? এটা হইতেছে আমার λ/2। তাহলে আমি যদি এটাকে যদি ভাগ করি, তাহলে এতটুকু কি হবে? এতটুকু হবে λ/4, এতটুকু কত হবে? λ/4। সেমভাবে এখানে যদি আমি ভাগ করি, এই এতটুকু, তাহলে এই পার্টটা হবে λ/4, এই পার্টটা হবে λ/4। তাহলে এখানে আমার এই যে তরঙ্গ শীর্ষ, এটা তরঙ্গপাদ হইতেছে এটা, তাহলে এতটুকু কি? আমার একটা তরঙ্গ শীর্ষ একটা তরঙ্গপাদের মধ্যবর্তী দূরত্ব, তাই না? তো এতটুকু কত? এতটুকু হইতেছে λ/4। আবার এতটুকু মানে কত? এটাও মানে হইতেছে λ/4। তাহলে λ/4 যোগ করলে কত হয়? λ/2, ঠিক আছে। তো এখন শর্টকাটে বলি, যদি প্রশ্ন বলে পরপর দুটি তরঙ্গ শীর্ষ মানে দুইটা তরঙ্গ শীর্ষ বা যে কোনো দুইটা তরঙ্গপাদ, এদের মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে হবে ল্যামডা।
আর যদি বলে একটা তরঙ্গ শীর্ষ ও একটা তরঙ্গপাত, একটা তরঙ্গ শীর্ষ আর একটা তরঙ্গপাত, তাহলে দূরত্ব কত হবে? λ/2। ঠিক আছে, দুটা তরঙ্গ শীর্ষ দুটা তরঙ্গপাত বললে হবে ল্যামডা, আর একটা তরঙ্গ শীর্ষ একটা তরঙ্গপাত বললে হবে λ/2। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, পরপর দুটি তরঙ্গ শীর্ষের দূরত্ব 2 সেন্টিমিটার, একটি তরঙ্গ শীর্ষ ও পরবর্তী তরঙ্গপাতের দূরত্ব কত? দেখো সেম প্রশ্ন। তাহলে দেখো পরপর দুইটা তরঙ্গ শীর্ষের দূরত্ব দেওয়া আছে 2 সেন্টিমিটার। পরপর দুইটা তরঙ্গ শীর্ষের দূরত্ব মানে কি? ল্যামডা। ল্যামডা সমান কত দেওয়া আছে? 2 সেন্টিমিটার। একটা তরঙ্গ শীর্ষ ও পরবর্তী তরঙ্গপাতের দূরত্ব মানে কি? λ/2। তাহলে λ/2 এর মান বের করার জন্য বলছে। তাহলে ল্যামডার মান কত? 2/2 মানে কত? 1 সেন্টিমিটার। তাহলে দেখো একটা তরঙ্গ শীর্ষ ও পরবর্তী তরঙ্গপাতের দূরত্ব কত হবে? 1 সেন্টিমিটার। এই যে গ নম্বরে 1 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা এখন থেকে কি বলছে, চিত্রানুসারে তরঙ্গটির কম্পাঙ্ক কত? চিত্রানুসারে তরঙ্গটির কম্পাঙ্ক কত? তো দেখো কি দেখো চিত্রে কি দেওয়া আছে, এই এখান থেকে এখানে যদি একটা পর্যায়কাল, এটা পূর্ণ স্পন্দন, এটা হইতেছে কি একটা পূর্ণ স্পন্দন, তাহলে কি বলতে পারি 2t = কত সময় ভাইয়া? এদিক দেখো সময় বুঝাইতেছে, উপর দিকে বিস্তার বুঝাইতেছে, সময় কত? 4 সময় লাগতেছে। তাহলে টি এর মান কত? 4/2 মানে কত? 2 সেকেন্ড। এই দেখো একটা পূর্ণ স্পন্দন হইতে কিন্তু 2 সেকেন্ডের সময় লাগতেছে, 2তে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো তরঙ্গটির কম্পাঙ্ক কত? তাহলে f = 1/t। 1/2 মানে কত? 0.5। 1/2 মানে কত? 0.5 আর্চ। আনসার হবে খ নম্বরটা। আর যদি বলতে পর্যায়কাল তো 2 সেকেন্ড, আমরা তো চিত্র দেখেই বলতে পারবো। পরবর্তী প্রশ্নে যাই, কি বলছে দেখো, এখন বলছে যে পরপর একটি তরঙ্গ শীর্ষ ও একটি তরঙ্গপাতের মধ্যবর্তী দূরত্ব কত? দেখো আমি বলছিলাম না, এই যে একটা তরঙ্গ শীর্ষ, একটা তরঙ্গপাত, দূরত্ব কত হবে ভাইয়া? λ/2। আর যদি বলতো দুটা তরঙ্গ শীর্ষ বা দুটা তরঙ্গপাত, তাহলে কোনটা হইতো? ল্যামডা হইতো। আমাকে তো এটা বলে নাই, তাহলে আনসার কোনটা হবে? এই যে λ/2। কোথায় আছে দেখো, এই যে λ/2। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, একটু ভালোভাবে বোঝাতে লাগবে এটা। এবার কি বলছে দেখো, চিত্রে বিপরীত দশায় আছে কোনটা? আচ্ছা আমরা আগের চিত্রে আমরা দেখছিলাম কোনগুলো সমদশায় আছে, তাই না? তো আমরা সেমভাবে এখানে দেখি কোনগুলো সমদশায় আছে, বাকিগুলো বিপরীত দশা হবে। এই যে পি প্রাইম, এরা কি সমদশায় আছে? পি প্রাইম। আবার এই যে আর প্রাইম, এরা কি আছে? সমদশায় আছে। আরেকটা কি, এই যে এস প্রাইম, এরা কি? সমদশায় আছে। বাকিগুলা কি? বিপরীত দশায় আছে। তো দেখো পি প্রাইম, এই যে পি প্রাইম সমদশায় আছে, এস প্রাইম সমদশায় আছে, আর প্রাইম সমদশায় আছে, আর এই যে পি, এই যে আর, না এরা কিন্তু সমদশায় না, এটা বিপরীত দশায় আছে। পরবর্তী প্রশ্ন যাই। আচ্ছা তোমাদের এখন কিছু প্র্যাকটিস দেওয়া আছে, কি বলছে দেখো, 250 হার্জ মানে কি ভাইয়া? এফ এর মান দেওয়া আছে, তাই কি না? এফ এর মান দেওয়া কম্পাঙ্ক বিশিষ্ট সুরশলাকা হতে নিঃসৃত শব্দ বাতাসে 2 সেকেন্ডে 1050 মিটার দূরত্ব অতিক্রম করে। বায়ুতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত? তো দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা সলভ করছিলাম একটু আগে। কোথায় যেন করছিলাম, একটা সেকেন্ড দেখাই তোমাদের। এই যে দেখো, এই যেখানে কিন্তু সলভ করেছিলাম, একটি শব্দ তরঙ্গ বাতাসে 5 সেকেন্ডে 1750 পদ অতিক্রম করে, তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য 0.5 হলে কম্পাঙ্ক কত? সেম প্রশ্ন না, মানে শুধু ডাটাগুলো একটু চেঞ্জ। তো এটা তোমাদের বাড়ির কাছে থাকবে, পাশে তো আনসার দেওয়া আছে, আনসারগুলো মিলাই ফেলবা, এটা আনসারটা মিলাই ফেলবা। ঠিক আছে, কত হবে? যে ক নম্বর বলছে 1.4 সেখানে দেখবা। আর দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, এটা চিত্র দেওয়া আছে, এতটুকু হইতেছে একটা পর্যায়কাল পূর্ণ স্পন্দন,
আবার এতটুকু দিয়েছে এটা পূর্ণ স্পন্দন, তাই না? দুইটা পূর্ণ স্পন্দন দেওয়া আছে। তরঙ্গটির কম্পাঙ্ক কত? তরঙ্গটির কম্পাঙ্ক কত? আচ্ছা, এটা কীভাবে করবা? ও, এটা করা যাবে তো। এই যে সূত্র কি, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। ভি ইজ ইকুয়াল টু কি, এফ ল্যামডা। তাহলে দেখো ভির মান কত দেওয়া আছে? 330 দেওয়া আছে। 330 দেওয়া আছে ভি এর মান। আর ল্যামডা, ওই যে ল্যামডা বলছে 5 মিটার, তাহলে এটা হবে। তাহলে দেখো আমি করেই দিই, সমস্যা নেই। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত হবে? এফ ইজ ইকুয়াল টু হবে ভি বাই ল্যামডা। ভির মান কত বলছে? 330, ল্যামডা বলছে 5। তাহলে এখন 330কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো তোমরা এখন। 132। 330কে ভাগ করলে কত হয় ভাইয়া? 300কে ভাগ করলে 150 নাকি 5 দিয়ে ভাগ করলে? একটা সেকেন্ড, আমি দেখি একটু, শিওর হইতে পারতেছি না। 330 ভাগ 5, আমার তো 66 আসে। আমার আসে হইতেছে 66। ওহো, এখানে তো ভাই বিরাট ভুল করে ফেলছি। এরকম কিন্তু হবে না। দেখো এখানে আমি কি বলছি, সরি ভুল হয়ে গেছে। ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাই না? ভির মান কত? 330। আমাকে এফ এর মান বের করতে হবে। ল্যামডা কত? দেখো আমার একটা পূর্ণ স্পন্দন হইতে যতটুকু পথ যায় সেটাই তো ল্যামডা। এখানে এই যে 5 মিটার, এটা কতটুকু ভাইয়া? এই যে একটা পূর্ণ স্পন্দন আর একটা পূর্ণ স্পন্দন, দুইটা পূর্ণ স্পন্দন মানে কত? 5 মিটার। এখানে 2 ল্যামডার মান দেওয়া আছে, 2 ল্যামডার মান দেওয়া আছে 5। তাহলে ল্যামডার মান কত হবে? 5/2 মানে কত? 2.5। 2.5 হবে। তাহলে ল্যামডার মান কত হবে? ল্যামডার মান হবে 2.5। তাহলে এখন এফ এর মান বের করো। 330/2.5। এখন মানটা ঠিক আসবে। এখন আসে, দেখো কত আসে? 132 আসার কথা। ঠিক আছে, এখানে 5 কিন্তু দিলে ভুল হবে, কারণ 5 কি? 2 ল্যামডার মান দেওয়া। তো ল্যামডার মান কত হবে? 5কে 2 দিয়ে ভাগ করতে হবে, 2.5। ঠিক আছে, তো আমরা পরবর্তী ক্লাসে শব্দ তরঙ্গ নিয়ে আলোচনা করব। তো আজকে ক্লাসটা একটু বড় হয়ে গেল, তো কেমন লাগলো অবশ্যই জানাবা। একটু প্রথম যদি দেখে থাকো একটু কঠিন মনে হতে পারে, তবে প্র্যাকটিস করলে সহজে লাগবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।